আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আমাদের আলাপ আলোচনা শুরু করব ইনশাল্লাহ। হ্যাঁ, তো দেখেন আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, আমার কথা আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, এই জিনিসটা আমাকে একটু কনফার্ম করেন ওস্তাদ। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম নাফিউ আলম, আয়েশা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। খোরশেদুল আলম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আয়েশা, আলহামদুলিল্লাহ ভালো আছি। অহনা, ওয়ালাইকুম সালাম। তো আমরা আমাদের আলাপ আলোচনা শুরু করি, দেরি না করে আমরা আমাদের আলাপ আলোচনা শুরু করি। তো আগের দিন আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলা শুরু করছিলাম, সেটা হলো শক্তির সমবিভাজন নীতি। সেটা ছিল শক্তির সমবিভাজন নীতি। শক্তির সমবিভাজন নীতি, ঠিক আছে। ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, শক্তির সমবিভাজন নীতি, ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, ঠিক আছে। ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, ওকে ওকে। তো এইখানে আমরা কি বলছিলাম যে কোন আদর্শ গ্যাসের প্রতি স্বাধীনতার মাত্রার জন্য সমান পরিমাণ শক্তি বরাদ্দ থাকবে। কি বলছি? যে কোন আদর্শ গ্যাসের প্রতি স্বাধীনতার মাত্রার জন্য সমান পরিমাণ শক্তি বরাদ্দ থাকবে, ঠিক আছে। রিমিত বলছে টুকি, হ্যাঁ টুকি ঠিক আছে, সমান পরিমাণ শক্তি বরাদ্দ থাকবে, ঠিক আছে। তো এইটা দুঃখিত, এটা একটা ল যেটা হইল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের একটা ল অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। আচ্ছা, তো বলছে যে প্রতি স্বাধীনতার মাত্রার জন্য সমান পরিমাণ শক্তি বরাদ্দ থাকবে। তাহলে এই সমান শক্তি কতটুকু, এই সমান পরিমাণ শক্তি কতটুকু? তাহলে প্রতি স্বাধীনতার মাত্রার জন্য
জন্য বরাদ্দকৃত শক্তি প্রতি স্বাধীনতার মাত্রার জন্য বরাদ্দকৃত শক্তি ইজ ইকুয়াল টু হাফ কেটি। তাহলে প্রতি স্বাধীনতার মাত্রার জন্য বরাদ্দকৃত শক্তি কত? হাফ কেটি। ঠিক আছে, প্রতি স্বাধীনতার মাত্রার জন্য বরাদ্দকৃত শক্তি কত? হাফ কেটি। ওকে, আচ্ছা, একটা আদর্শ গ্যাসের প্রতি স্বাধীনতার মাত্রার জন্য, অর্থাৎ আদর্শ গ্যাসের একটা হচ্ছে অণুর, আদর্শ গ্যাসের অণুর প্রতি স্বাধীনতার মাত্রার জন্য, ঠিক আছে, একটি অণুর প্রতি স্বাধীনতার মাত্রার জন্য, এটা কি একটি অণুর জন্য, একটি অণুর ক্ষেত্রে। ওকে, তাইলে আমরা একটা একটা করে, তাহলে এটার অর্থ কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এটার অর্থ হইল, ভালো করে বুঝেন, এটার অর্থ হইল ঠিক আছে, এটার অর্থ হইল তাহলে এক পরমাণু গ্যাসের জন্য গ্যাসের অণুর জন্য, এক পরমাণু গ্যাসের অণুর জন্য বা ফর মোনো অ্যাটমিক, ফর monoatomic gas molecule, এক পারমাণবিক গ্যাসের অণুর জন্য F is equal to কত? 3। তাইলে আমার সেই ক্ষেত্রে আমার হচ্ছে E হবে হচ্ছে EK মলিকিউল, EK মলিকিউল বা U, যেটাই EK মলিকিউল ওটাই তো আমার ইন্টারনাল এনার্জি, আমরা আগের ক্লাসে দেখছি। তাহলে প্রতি স্বাধীনতার মাত্রার জন্য, তাহলে F3, তাহলে কত, কয়টা? হাফ কেটি প্লাস হাফ কেটি প্লাস হাফ কেটি, তাহলে টোটাল কত হইল? 3/2 কেটি। তাহলে এক পরমাণু গ্যাসের অণুর জন্য বা এক পারমাণবিক গ্যাসের অণুর জন্য আমার ইন্টারনাল এনার্জি কত? 3/2 কেটি। ক্লিয়ার ওস্তাদ? ক্লিয়ার কিনা? ঠিক আছে, আচ্ছা, তারপর এটা হলো একটা মলিকিউলের জন্য, ওকে, একটা অণুর জন্য কিন্তু ওস্তাদ। তারপর পারমাণবিক গ্যাসের অণুর জন্য গ্যাসের অণুর জন্য EK molecule is equal to U is equal to দ্বিপারমাণবিক for diatomic gas molecule, U is equal to half kT plus half kT plus half kT plus half kT plus half kT, 1 2 3 4 5, তাহলে কি হবে? 5/2 কেটি। এই কে হলো বোল্টজম্যান কনস্ট্যান্ট, হ্যাঁ, কে হচ্ছে আমার কিন্তু বোল্টজম্যান কনস্ট্যান্ট।
ওকে, দাঁড়ান আবার কি চলে আসছে। এতটুকু ক্লিয়ার? তারপর বহু পারমাণবিক গ্যাসের অণুর জন্য, বহু পারমাণবিক গ্যাসের অণুর জন্য বহু পারমাণবিক গ্যাসের অণুর জন্য, ঠিক আছে? ফর পলিঅ্যাটমিক গ্যাস মলিকিউল, ফর পলিঅ্যাটমিক গ্যাস মলিকিউল, বহু পারমাণবিক গ্যাসের অণুর জন্য, হ্যাঁ, বা ফর পলিঅ্যাটমিক গ্যাস মলিকিউল। ওকে, পলিঅ্যাটমিক গ্যাস মলিকিউলের ক্ষেত্রে আমরা দেখব এফ কত, ডিগ্রি অফ ফ্রিডম এফ হলো 6, তাহলে ই কে মলিকিউল ইউ ইজ ইকুয়াল টু, প্রত্যেকটার জন্য হাফ কেটি করে, তাই না? হাফ কেটি প্লাস হাফ কেটি প্লাস হাফ কেটি, ঠিক আছে? প্লাস হাফ কেটি প্লাস হাফ কেটি প্লাস হাফ কেটি, তাহলে টোটাল কত হইল? 6/2 কেটি। ওকে, তাইলে এইখান থেকে আমরা কি আসতে পারি, কি সিদ্ধান্তে? যে ইউ বা এটা কি অভ্যন্তরীণ শক্তি, ইউ 1 মলিকিউল is equal to F/2 kT। 1 মলিকিউল কি F/2 kT, ঠিক আছে? তাহলে ইউ n molecules F/2 n kT, ঠিক আছে? এখানে k কি? k is equal to Boltzmann constant, এর একটা মান আছে, k is equal to 1.38 into 10 to the power minus 23, এটা হলো জুল পার কেলভিন। k হইলো বোল্টজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে? হ্যাঁ, লেখা যায়, আমি ভেঙে ভেঙে লিখলাম আর কি, লেখা তো যায়, আমি ভেঙে ভেঙে লিখছি ওস্তাদ, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এইখান থেকে দেখেন আমরা, এটা হচ্ছে n সংখ্যক অণুর জন্য, n সংখ্যক অণুর জন্য অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে? এই যে এটা nটি অণুর জন্য অভ্যন্তরীণ শক্তি। আচ্ছা, এবার আমি যদি বলি 1 মোল অণুর জন্য অভ্যন্তরীণ শক্তি কত হবে, ঠিক আছে? 1 মোল অণুর জন্য অভ্যন্তরীণ শক্তিটা কত হবে? ইউ 1 মোলের জন্য কতটুকু হবে? F/2 kT ইন্টু
এক মোল অণুতে পরমাণু আছে কয়টা, অণু আছে কয়টা? অ্যাভোগাড্রোর সংখ্যা সমান Na। অ্যাভোগাড্রোর সংখ্যা কি? 6.02 ইন্টু 10⁻23। ঠিক কিনা? মনে রাখবেন এই যে বোল্টজম্যান কনস্ট্যান্ট আছে না, K ইজ ইকুয়াল টু R/Na। আদর্শ গ্যাস ধ্রুবক রে আমরা যদি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ দিই তাইলেই আমি এই বোল্টজম্যান কনস্ট্যান্টটা পাবো। তাইলে U 1 মোল ইজ ইকুয়াল টু F/2, K এর জায়গায় আমরা R/Na লিখলাম, ইন্টু T ইন্টু Na। তো এখান থেকে Na চলে গেল, তাহলে U 1 মোল is equal to F/2 RT। ওকে, অতএব U n মোল is equal to F/2 nRT। তাহলে আমার n মোলের জন্য অভ্যন্তরীণ শক্তি ক্লিয়ার? এতটুকু লিখে ফেলেন। এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু বুঝতে পারছেন কিনা, এতটুকুর ভিতরে কোনো সন্দেহের অবকাশ আছে কিনা আমাকে একটু জানান। হ্যাঁ হ্যাঁ, 1 মোল এর কারণে Na আসে। দেখেন 1 মোল বলেন তো এসটিপি তে 1 মোল গ্যাসে অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রোর সংখ্যা আপনারা কেমিস্ট্রিতে পড়ছেন না? আপনারা পই করে এটা পড়ছেন না যে এসটিপি তে 1 মোল গ্যাসে অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রোর সংখ্যা পরিমাণ, তাই না? দেখেন এই জায়গায় বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, এই জায়গায় বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? এই জায়গায় বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? আচ্ছা, এটা একদম সহজ। তাহলে আমি যদি বলি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ঠিক আছে, আমি যদি বলি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, তাহলে ডেল ইউ, ধরেন n মোল গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, n মোল গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল ইউ ইজ ইকুয়াল টু F/2 nR T2 মাইনাস T1। আর তো কনস্ট্যান্ট, আর বলে দিছি n মোল কনস্ট্যান্ট, তাহলে কি শুধু তাপমাত্রার পরিবর্তন হইলেই কেবলমাত্র কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে? তাপমাত্রার পরিবর্তন না হইলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না। ঠিক আছে? তাহলে সমষ্ণ প্রক্রিয়ায়, এই জন্য সমষ্ণ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0। সমষ্ণ প্রক্রিয়ায় ডেল টি কত? T2 মাইনাস T1 কত? 0 না? তাহলে এই যে এটারে এমনি লেখা যায় না, ডেল ইউ ইজ ইকুয়াল টু F/2 nR ডেল টি লেখা যায় না? তাহলে তাপমাত্রার পরিবর্তন যখন 0 তখন অভ্যন্তরীণ পরিবর্তন
when del t is equal to 0 then del u is equal to 0। বুঝাইতে পারছি? তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি আমার এই জায়গায় কি 0 হবে। আরেকটা কথা আমি বলে রাখি, ঠিক আছে? আরেকটা কথা পৌনে 4টা, ঠিক আছে। আচ্ছা, ওকে, এবার দেখেন আমি কিন্তু একটু আস্তে আস্তে পড়াই ওস্তাদ, আমি খুব দ্রুত পড়াই না, আমি আস্তে আস্তে পড়াবো। পড়া আপনার মাথায় ইনজেক্ট হবে, আপনার মাথায় পড়া ঢুকবে, আপনার মাথায় পড়া ঢুকবে, আপনি পড়া বুঝবেন, আপনি পড়া বুঝতে বাধ্য। আপনার পড়া বুঝতে আপনার কোনো বাধা থাকবে না। আপনি যদি আমার ক্লাস মনোযোগ দিয়ে করেন, ইনশাল্লাহ আপনি পড়া বুঝতে বাধ্য। এবং আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনার প্রশ্ন করার ধৈর্য শেষ হবে, কিন্তু আমার বুঝানোর ধৈর্য শেষ হবে না ওস্তাদ। আপনার প্রশ্ন করার ধৈর্য শেষ হবে, কিন্তু আমার বুঝানোর ধৈর্য শেষ হবে না। বুঝাইতে পারছি? ওকে, আচ্ছা, এবার দেখেন তাইলে এই জায়গার থেকে আমি আরেকটা কথায় আসতে পারি। এই জায়গার থেকে দেখেন আমি আরেকটা কথায় এই জায়গায় আসতে পারি। কথাটা কি? কথাটা হইলো, আরেকটা নোট আমি এখানে লিখে দেই। অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন বা অন্তস্থ শক্তির পরিবর্তন, ঠিক আছে? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, অন্তস্থ শক্তির পরিবর্তন, ইট ইজ আ স্টেট ফাংশন। স্টেট ফাংশন, অন্তস্থ শক্তির পরিবর্তন একটা কি? স্টেট ফাংশন। ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 7-এ 10টা, ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 7-এ টোটাল 10টা লেকচার লাগবে ওস্তাদ, ঠিক আছে? এখন বলবেন এই স্টেট ফাংশন আবার কি? স্টেট ফাংশন কি? স্টেট ফাংশন হলো যা প্রক্রিয়ার শুরু ও শেষ বিন্দুর উপর নির্ভর করে। পথের উপর নির্ভর করে না। তাহলে যেটা প্রক্রিয়া শুরু এবং শেষ বিন্দুর উপর নির্ভর করবে, কিন্তু পথের উপর নির্ভর করবে না। এই কথার অর্থ আমি আপনাদেরকে বুঝাই যে ধরেন এটা একটা পিভি গ্রাফ, ঠিক আছে? এইটা একটা কি গ্রাফ? পিভি গ্রাফ। তো ধরেন এই একটা তাপগতীয় স্থানাঙ্ক, এখানে এ, এই দিক বরাবর ভি, এই দিক বরাবর পি। এই এ, এই ধরে নিলাম বি। এখন ধরেন একটা তাপগতীয় প্রক্রিয়া এইভাবে গেছে, এ থেকে বিতে গেছে এইভাবে, ঠিক আছে? আর আরেকটা তাপগতীয় প্রক্রিয়া এই থেকে এইভাবে গেছে,
এ থেকে বিতে গেছে। ওকে, তাহলে দেখেন আমার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এইটা, ফাইনাল পয়েন্ট এইটা। আরেকটা তাপগতীয় প্রক্রিয়া ধরেন এইভাবে গেছে, এ থেকে বিতে গেছে। এই তিন ক্ষেত্রেই এইখানে আমার অন্তঃস্থ শক্তির পরিবর্তন, এই এসিবিতে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে ডেল ইউ এবি, এডিবি পথেও অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে ডেল ইউ এবি, এবি পথেও অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে ডেল ইউ এবি। তাইলে এখানে যদি আরো 100টা পথ থাকে কিন্তু শুরু আর শেষ বিন্দু যদি এ আর বি হয়, তাইলে এই অন্তঃস্থ শক্তির পরিবর্তন কখনোই এর রাস্তা কোন রাস্তায় গেল সেটার উপর ডিপেন্ড করবে না, শুধুমাত্র ডিপেন্ড করবে শুরু এবং শেষ বিন্দুর উপর ওস্তাদ, শুধুমাত্র শুরু এবং শেষ বিন্দুর উপর নির্ভর করবে ওস্তাদ। তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, ইট ইজ আ স্টেট ফাংশন which depends on the initial and final point, does not depend on the path. ক্লিয়ার ওস্তাদ? বুঝাইতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার কিনা ওস্তাদ? বুঝতে পেরেছেন কিনা? কোথাও কোনো সন্দেহ আছে কিনা? আপনি উত্তেজিত হবেন না, সেটাও একটা কথা। ওকে, এইবার আমরা আসব তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে, ঠিক আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে দুইজন লোকের স্টেটমেন্ট আছে। সবার প্রথমে আমরা পড়ব জুলের বিবৃতি। জুলস স্টেটমেন্ট। জুলের বিবৃতি বা জুলস স্টেটমেন্ট। জুলের বিবৃতিতে বলা আছে তাপকে যদি সম্পূর্ণরূপে কাজে বা তাপকে যদি সম্পূর্ণরূপে কাজে বা কাজকে যদি
কাজকে যদি সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা যায় তবে তারা পরস্পর সমানুপাতিক। তাহলে কি বলছি, তাপকে যদি সম্পূর্ণরূপে কাজে বা কাজকে যদি সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা যায় তবে তারা পরস্পর সমানুপাতিক। তাহলে W is proportional to Q, ঠিক আছে, যদি পরস্পর রূপান্তরিত করা যায় তাহলে W is equal to, এইখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসে যেটা হলো J, W is equal to JQ। এই J কে বলা হয় জুলের ধ্রুবক, 4.2 জুল পার ক্যালোরি। এইটা জুলের ধ্রুবক, বা এটাকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা। নিচে বেশি নিচে হয়ে গেছে, আচ্ছা, জুলের ধ্রুবক বা তাপের যান্ত্রিক সমতা, ঠিক আছে, জুলস কনস্ট্যান্ট বা মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম অফ হিট। ঠিক আছে, ক্লিয়ার? বুঝাইতে পারছি ওস্তাদ? জটিল কিছু, কঠিন কিছু? জটিল বা কঠিন কোনোটাই না। ওকে ওকে, এটাকে আমি একটু চাপায় রাখি, হ্যাঁ একটু চাপায় ফেলি। এইবার আমরা যেটা আসবো সেটা হলো আরেকটা বিবৃতি আছে, যেটাকে আমরা বলি ক্লসিয়াসের বিবৃতি, যেটাকে আমরা বলি ক্লসিয়াসের বিবৃতি। ক্লসিয়াসের বিবৃতি বা ক্লসিয়াস স্টেটমেন্ট।
সে বলছে ক্লসিয়াস সাহেব বলছে কোনো ব্যবস্থায় সরবরাহকৃত তাপশক্তির কোন ব্যবস্থায় সরবরাহকৃত তাপশক্তির কোন ব্যবস্থায় সরবরাহকৃত তাপশক্তির কিছু অংশ ব্যয় হয় কোন ব্যবস্থায় সরবরাহকৃত, ঠিক আছে? আপনার মতো ভালো হয়ে গেছে না? অযথা কমেন্ট করে না। ওয়াও ওয়াও কিছু অংশ ব্যয় হয় অন্তঃস্থ শক্তির পরিবর্তনের জন্য। অন্তঃস্থ শক্তির পরিবর্তনে বাকি অংশ ব্যয় হয় বহিস্থ কাজ সম্পাদনে। তাইলে কোন ব্যবস্থায় সরবরাহকৃত তাপ শক্তির, হ্যাঁ অনেক তাড়াতাড়ি চলে আসছেন ফাতেহা ইয়াসমিন, ঠিক আছে? অনেক তাড়াতাড়ি, একদম এর চেয়ে তাড়াতাড়ি হইতেই পারে না। সরবরাহকৃত তাপ শক্তির কিছু অংশ ব্যয় হয় অন্তঃস্থ শক্তির পরিবর্তনে, বাকি অংশ ব্যয় হয় বহিস্থ কাজ সম্পাদনে। তাইলে ধরেন সরবরাহকৃত তাপ শক্তি ধরেন ডেল কিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করা হয়েছে। এখন এটার কিছু অংশ ব্যয় হবে অন্তঃস্থ শক্তির পরিবর্তনে, ডেল ইউ পরিমাণ ব্যয় হবে অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডেল ইউ, আর বাকি অংশ বহিস্থ কাজ সম্পাদনের জন্য ব্যয় হবে। তাহলে আমার বুঝেন, ধরেন একটা লোকের প্রতি মাসে টাকা পয়সা দেওয়া হয়, ধরেন হইতেছে 20,000 টাকা, ঠিক আছে, বেতন। এখন ওই বেতনের ভিতর দিয়ে ধরেন ওই লোকটা যদি বাড়ি ভাড়া থাকে, তাইলে বাড়ি ভাড়া যদি সে থাকে তাহলে তার ভাড়া আছে ধরেন 10,000 টাকা। তাহলে 20,000 টাকার ভিতরে 10,000 টাকা তার বাড়ি ভাড়ায় খরচ হবে, বাকিটা দিয়ে সে জাকানাকা করবে। আমার কথা বুঝছেন? তাইলে আমার 20,000 টাকার ভিতরে 10,000 টাকা বাড়ি ভাড়া করবে, বাকিটা দিয়ে সে কি করবে? জাকানাকা করবে। এখন এই লোকের কাছে যদি ধরেন একটা নিজের বাড়ি থাকে, অর্থাৎ তার অন্যের বাড়িতে থাকতে হয় না, নিজের বাড়ি আছে, তাইলে তার বেতনের এই অন্তঃস্থ শক্তির পরিবর্তনে কোনো, অর্থাৎ হচ্ছে আমার বাড়ি ভাড়ায় কোনো টাকা খরচ হবে না। তাহলে 20,000 টাকার ভিতরে পুরাটাই সে কি করবে? ঝাঁকানাকা করবে, ঠিক আছে? ওই অন্তঃস্থ শক্তির পরিবর্তন শূন্য হবে কোথায়? সমষ্ণ প্রক্রিয়ায়। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ডাব্লিউ। বুঝাইতে পারছি? ওকে, এই আমি তো এটা আসলে জানতে হবে। এই আপনাদের সাকিব স্যারের জিজ্ঞেস করবেন, উনি এটা ভালো বলতে পারবে অন্তঃস্থ এবং বহিস্থর ভিতরে। তাহলে ডেল কিউ এর জায়গায় আমরা কি লিখতে পারবো? ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। ক্যালকুলাসীয় ভাবে এই ডি কিউরেও কিন্তু পরিবর্তন হিসেবে দেখানো যায়, ডি কিউরেও পরিবর্তন হিসেবে দেখানো যায়। এই যে দেখেন, একজন বলছে
সান বাংলা একাডেমিকে জিজ্ঞেস কর। তাকে জিজ্ঞেস করে লাভ কি? যারা বাংলার ধারক ও বাহক তাদের নাম বাংলা একাডেমি। ওয়াও, অসাধারণ না? এই দেখেন, এই জায়গায় আমরা যেটা করব, ডেল কিউ যেটা, এটাই হলো আমার সরবরাহকৃত তাপ শক্তি। সাপ্লাইড হিট এনার্জি, সাপ্লাইড হিট এনার্জি ডেল ইউ কি? ডেল ইউ আমার কি অন্তস্থ শক্তির পরিবর্তন, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। আর ঠিক আছে, এটা কি? বহিস্থ কাজ। এক্সটার্নাল ওয়ার্ক ডান। ক্লিয়ার? বুঝাইতে পারছি কিনা? বুঝাতে পেরেছি কিনা ওস্তাদ? বুঝাতে পেরেছি কিনা? বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝতে পারছেন? এটার থেকে আমরা কিছু গাণিতিক সমস্যা একটু সমাধান করি। এটা লেখা হয়েছে, হ্যান্ড আউট হয়েছে। হ্যান্ড আউট হইলে আমরা সরবরাহকৃত তাপ শক্তি বলছি ওস্তাদ, হিট এনার্জি বলছি। এখন দেখেন, মেকানিক্যাল এনার্জি হইতে পারে, কিন্তু মেকানিক্যাল এনার্জি আলটিমেটলি হিটেই ট্রান্সফার হয়। বুঝাইতে পারছি? দেখেন, তাপগতিবিদ্যার একটি সিস্টেমের একটি নির্দিষ্ট ভর গ্যাসের চাপ, এমন নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, এখানে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এমন ভাবে পরিবর্তিত হলো যাতে গ্যাসটি 200 জুল তাপ ত্যাগ করলো এবং গ্যাসের উপর 8 জুল কাজ হলো। প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি 30 জুল হলে, ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তি কত? দেখেন, তাপগতিবিদ্যার একটি সিস্টেমের একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এমন পরিবর্তন হলো যাতে গ্যাসটি 20 জুল তাপ ত্যাগ করলো এবং গ্যাসের উপর 8 জুল কাজ হলো। প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি 8 জুল হলে, প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি 30 জুল হলে চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত? ঠিক আছে? করা যাবে? একদম সহজ। আমরা কি জানি? ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। আচ্ছা,
এবার দেখেন এইখানে দেখেন বুঝার অনেক কিছু আছে। এইখানে কি বলছে ওস্তাদ, দেখেন যে চাপ এমন ভাবে পরিবর্তিত হলো যাতে এটা 20 জুল তাপ 20 জুল তাপ কি করছে, ত্যাগ করছে। ওকে, গ্যাসের ওপর 8 জুল কাজ করা হয়েছে। প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি 30 জুল বলে চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত? তাহলে তাপ 20 জুল কি করছে, ত্যাগ করছে, ত্যাগ। তাহলে ডেল কিউ কি হবে, -20 জুল। যদি তাপ গ্রহণ করে তাহলে পজিটিভ, ত্যাগ করলে সেটার কি হবে, নেগেটিভ। গ্যাসের উপর 8 জুল করা হয়েছে কাজ। আমি আপনাদের বলছিলাম ব্যবস্থার দ্বারা কাজ যদি বলে তাহলে এটা পজিটিভ, আর যদি ব্যবস্থার উপর কাজ বলে, ব্যবস্থার উপর কাজ বলে, ব্যবস্থার উপর কাজ বলে তাহলে ওটা নেগেটিভ। বুঝাইতে পারছি কিনা ওস্তাদ? তাহলে ব্যবস্থার উপর কাজ, ওস্তাদ ব্যবস্থার উপর কাজ বলছে, তাহলে ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, -8 জুল। আমার কাছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে কি, ইউ এফ মাইনাস ইউ আই, তাই না? এটা কত হবে, এটা আমার জানা লাগবে। তাহলে ইউ আই আমার কাছে দেওয়া আছে, ইউ আই কত, 30 জুল। তাহলে ইউ এফ এটা কত আমার বের করতে হবে, 1 2, দেখেন যোগ বিয়োগের খেলা জাস্ট। ডেল কিউ হইল -20, ডেল ইউ এর ভিতরে ইউ আই দেওয়া আছে, তাহলে ইউ এফ মাইনাস ইউ আই প্লাস ডেল ডাব্লিউ কত, -8। ওকে, তাহলে এই -8 এই পাশে যদি চলে আসে তাহলে -20 প্লাস 8, ইউ এফ মাইনাস ইউ আই কত, 30, ঠিক কিনা? তাহলে ইউ এফ ইজ ইকুয়াল টু -20 প্লাস 8 প্লাস 30। অতএব ইউএফ হইল -20 প্লাস 8 কত হবে, -12 প্লাস কত, 30, তাহলে কত হবে, 18 এত জুল, 18 জুল। ওকে, দেখেন কত সহজ, বুঝাইতে পারছি কিনা, বুঝতে পারছেন কিনা ওস্তাদ, বুঝতে পেরেছেন কিনা? একদম সহজ। পরেরটা দেখেন, পিস্টন যুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে 300 প্যাসকেল স্থির চাপে, ঠিক আছে? 300 প্যাসকেল স্থির চাপে 600 জুল তাপ শক্তি সরবরাহ করায় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ হলো 900 জুল, ঠিক আছে? 300 প্যাসকেল স্থির চাপে 600 জুল তাপ শক্তি সরবরাহ করায় সিস্টেম কর্তৃক সরবরাহকৃত কাজের পরিমাণ 900 জুল, ঠিক আছে? গ নাম্বার বলছে গ্যাসের আয়তনের পরিবর্তন নির্ণয় করো, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে কিনা যুক্তি সহকারে উপস্থাপন করো ওস্তাদ। তাহলে এটা একটু করেন তো ওস্তাদ। ওস্তাদ কিউ কেন নেগেটিভ হবে, 20 জুল তাপ ত্যাগ করেছে, গ্রহণ করেনি, ত্যাগ করেছে ওস্তাদ, ঠিক আছে? ত্যাগ করেছে।
ঠিক আছে, এবার দেখেন গ্যাসের আয়তনের পরিবর্তন নির্ণয় করো। গ নাম্বার, গ্যাসের আয়তনের পরিবর্তন নির্ণয় করো। দেখেন, ঠিক আছে, তাহলে স্থির চাপে কি বলছে, 300 প্যাসকেল স্থির চাপে তাপ শক্তি সরবরাহ কতটুকু হয়েছে, 600 জুল তাপ শক্তি সরবরাহ করা হয়েছে। সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ হইল 900 জুল। ওকে, তাহলে দেখেন এখানে চাপ কি কনস্ট্যান্ট না, পি হইল কত 300 প্যাসকেল। তাপ শক্তি সরবরাহ করা হয়েছে কত, ডেল কিউ কত 600 জুল। সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ, সিস্টেম নিজে কাজ করছে, তাহলে এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, পজিটিভ হবে 900 জুল। তাইলে গ্যাসের আয়তনের পরিবর্তন মনে রাখবেন, সমচাপ প্রক্রিয়া আয়তন হইল পি ডেল ভি। তাইলে ডেল ভি এখান থেকে বের হয়ে যাবে ডাব্লিউ বাই পি। ডাব্লিউ হচ্ছে আমার 900, এইখানে 300, তার মানে 3 মিটার কিউব। এটাই হচ্ছে আমার কি ডেল ভি, আয়তনের পরিবর্তন, তাই না? আর ঘ নাম্বার কি বলছে, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে। আমরা কি জানি, ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। আমার তাপ শক্তি সরবরাহ করছি কত জুল, 600, ডেল ইউ কাজ কতটুকু করছে 900 জুল। তাহলে ডেল ইউ হইল কত হবে, -300 জুল। তার মানে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে না ওস্তাদ, হ্রাস পাবে, বা সিস্টেমটা ঠান্ডা হবে। এইখানে আপনারা বলতে পারে সিস্টেম গরম হবে না ঠান্ডা হবে, যখন ডেল ইউ নেগেটিভ তার মানে সিস্টেম ঠান্ডা হবে ওস্তাদ। সিস্টেম কি হবে, ঠান্ডা হবে ওস্তাদ। ঠিক আছে, তাহলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কি হবে ওস্তাদ, হ্রাস পাবে। বুঝাইতে পারছি? আমার মনে হয় ক্লিয়ার কিনা, জটিল কঠিন, জটিল বা কঠিন কোনোটাই না। তো আজকে এতটুকুই থাক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।